কালু, দেখ এই বেগুন ক্ষেতটার বেগুনগুলো কত সুন্দর। দেখ দেখ, আর পুকুরের কইগুলো নাকি সেই রকম রে, কিন্তু এখন নাকি সেগুলো বাজারে বিক্রি হয় না রে। কি বলছিস? এত সুন্দর বেগুন আর তাজা কই বাজারে বিক্রি হয় না? হ্যাঁ রে, সবাই বলে ভূতের বেগুন, ভূতের কই, এই জায়গায় নাকি ভূত ঘুরে বেড়ায় রে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই আমাকে এই জায়গায় নিয়ে এলি কেন? আরে ভয় পাস না, ভূত ভূত সব বাজে কথা। খাবারের লোকেরা মনে হয় বেগুন ক্ষেত আর কইয়ের পুকুরের সুরক্ষার জন্য এসব গুজব ছড়িয়েছে। তাহলে ওরা কেন এগুলো বাজারে বিক্রি করছে না সেটা বলতো। এই যে গুজবের ভার নিজেদের ওপরেই পড়েছে। ভূতের বেগুন, ভূতের কই কে কিনবে? তবে খাবারের লোকেরা তো জানেই না আমরা আজ রাতে সব নিয়ে যাব। হ্যাঁ, আরে এটা ভালো সুযোগ। লোকে তো আর বুঝবে না, না জেনেই কিনবে। এখন চল চল, কাজ শুরু করি, চল চল। এই কালু, ওটা কিসের আওয়াজ রে? ও মা গো, নিশ্চয় নিশ্চয় ভূতের হাসির আওয়াজ হবে গো। ওরে বাবা রে, এখন কি হবে রে? ও মা গো, এটা কিরে কিরে? ও বাবা রে, ভূত ভূত, পালা পালা, জলদি পালা, জলদি পালা, জলদি পালা। এই ভূতের গুজবের জন্য আমাদের ক্ষেত আর পুকুরের কোনো কিছুই বিক্রি হয় না। কই মাছগুলো পুকুরেই রয়ে যাচ্ছে, ক্ষেতের বেগুন খেতেই নষ্ট হচ্ছে। এদিকে ঋণ করে যে এতগুলো বিনিয়োগ করেছি এখানে, এই ব্যবসায়িক ঋণ তো শোধ করতে হবে। কি করব এখন? আমার গয়নাগুলো বিক্রি করলে হয়তো কিছু টাকা হবে, কিন্তু ওগুলো তো ছেলের বউয়ের জন্য রেখেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। একটা প্রস্তাব আছে, এটাই রাজি হলে হয়তো আমাদের ঋণ পরিশোধ করতে সুবিধা হবে। কি প্রস্তাব? পাওনাদার আজিজ মিয়ার মেয়ে আসমার সাথে আনিসের বিয়ের প্রস্তাব। মিয়া বাড়ির মেয়ে আসমা, ওরা কিন্তু এমনিতেই ধনী ঘরের। কি বলছো কি? এভাবে ছেলের বিয়ে? আনিস, তুই কি কিছু বলতে চাস? মা, আমার কোনো আপত্তি নেই। এই বিয়েতে যদি আমার পরিবারের উপকার হয় তাতেই আমি রাজি। যাক, এভাবে হোক কিংবা ওভাবে, এ বাড়িতে একটা বিয়ে তো হচ্ছে। আসমা বুবু, তোমার সাজ হলো? হ্যাঁ রে হ্যাঁ, কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে বুবু। তুই বউ সাজলে তোকেও খুব সুন্দর লাগবে। আমার আর বউ সাজ? জীবন তো এখনো এলোমেলো। বাবা সব সম্পত্তি হারিয়ে টাকা পয়সা রোজগার করতে কোথায় চলে গেল, আর আমাদের রেখে গেল তোমাদের কাছে। আবার কবে বাবার দেখা পাবো কি জানি। তুই মন খারাপ করিস না রুনা, তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বুবু হ্যাঁ, এইসব কথা ভেবে আর লাভ নেই। ভালো কথা, তুমি দুপুরে খাবার খেয়েছো তো? হ্যাঁ রে হ্যাঁ, আজ বেশ মজা করি কই মাছ আর বেগুনের ঝোল দিয়ে ভাত খেলাম। তোর হাতের এই রান্না আবার কবে খেতে পারবো কি জানি। খুব মনে পড়বে রে তোর এই কই মাছ আর বেগুনের ঝোলের কথা। আমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে
কই মাছ আর বেগুনের ঝোল রেঁধে দিয়ে আসবো বুবু। তাহলে তো খুব মজা হবে রে। এখন চলো, জলদি চলো, মামি ডাকছেন। হ্যাঁ হ্যাঁ চল। বুবু, কি হয়েছে বুবু? হাসমা তো দিব্যি সুস্থ ছিল, হঠাৎ হঠাৎ কি এমন হয়ে গেল? মেয়েটার তো জ্ঞানই ফিরছে না। কি করি বলো তো? মান সম্মান তো সব যাবে দেখছি। লোকে বলবে ছেলেকে বউ দেয়নি। আমার একটা প্রস্তাব ছিল। জি বলুন, কি প্রস্তাব? আসমার মামাতো বোন যে রুনা, রুনাকে আনিসের বউ করে নিয়ে যেতে চাই। যদি আপনারা... হ্যাঁ, এটা ভালো প্রস্তাব। রুনাও তো আমাদের গ্রামেরই মেয়ে, আমাদেরই মেয়ে, আর বড় দুঃখী মেয়ে। মেয়েটার বিয়ে হলে একটা গতি হয়। আনিস, তুই কি বলিস? আমার কোনো আপত্তি নেই। বড়রা যা ভালো মনে করে তাই আমি করব। তবে রুনার যদি কোনো আপত্তি থাকে তাহলে? ওর আবার কিসের আপত্তি? আমি যা বলবো রুনা তাই শুনবে, আমি জানি সেটা। মেয়েটার দায়িত্ব তো এখন আমাদেরই। মা, এই যে আপনার ওষুধ। বৌমা, তুমি এখানে বসো তো। রুনা, এগুলো সব আমার গয়না। কিছু আমার বিয়ের, আর কিছু কিনেছি। ছোট ছেলের বউ যখন আসবে তখন সব তোমাদের ভাগ করে দেব। মা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সব গয়নাই সুন্দর, তবে এগুলো যেন একটু বেশি রকমের সুন্দর। এগুলো তোমার শ্বশুর আব্বা আমার জন্য কিনেছেন। এক ব্যবসায়ী নাকি তার স্ত্রীর গয়নাগুলো বিক্রি করে দিয়েছিল, কমে পেয়ে তোমার শ্বশুর আব্বা কিনে এনেছেন। দেখি বোঝা যাচ্ছে এই গয়নায় তাদের ভালোবাসা মিশে আছে। আজ আমার বড় আনন্দের দিন। বড় বউয়ের পর এবার ছোট বউ চলে এসেছে। এবার আমার সংসার পূর্ণ হলো। বড় বৌমা, বড় বৌমা, কোথায় তুমি? সালমাকে ভেতরে নিয়ে যাও। এসো বোন, ভেতরে এসো, তোমাকে খাবারিতে স্বাগতম। মা, আপনার ছোট বৌমা কত গুণী। আজ সব রান্না সেই করেছে মা। আমাকে তো রান্নাঘরে একদমই ঢুকতে দেয়নি। তাই নাকি? বেশ ভালোই তো হলো। তোমার তাহলে একটু বিশ্রাম নেবার সুযোগ হলো বড় বৌমা। তা কিন্তু ঠিকই বলেছেন মা। সালমা, সালমা তুমি কোথায়? তুমিও খেতে এসো। এসো মা, তুমিও আমাদের সাথেই বসো। বড় বৌমা, তুমিও বসো। আমি পরে খাবো মা। ভাবি, আপনি খেয়ে ফেলুন। আরে না না, কি বলছো? এসো একসাথেই খাই। সালমা, এটা এটা কি রান্না করেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, এমন কি করে হলো? আমি তো ঠিক মতোই রান্না করেছি। কি রান্না করেছো এটা? আহ, এত ঝাল, মুখ তো পুড়ে গেল। বৌমা, তুমি কি আমাদের মেরে ফেলতে চেয়েছিলে নাকি? কিন্তু মরিচ তো আমি ঠিক মতোই দিয়েছি, বেশি তো হবার কথা নয়। এটা ঠিক মতো মরিচ দেয়া? এটা তো মরিচের গুদাম। তোমরা চুপ করবে? বেচারি শ্বশুর বাড়িতে প্রথম রান্না করেছি, একটু এদিক সেদিক তো হবেই।
দেখেছো, দিলে তো মেয়েটার মন খারাপ করে। একটু ঝাল দিয়েছি, তাতে কি হয়েছে? তোমাদের নিয়ে আর পারছি না। এই নিন মা, আপনার ওষুধ। দাও মা, দাও। এ কি? কি হয়েছে মা? এটা তো বিষ। কি বলছেন কি মা? এটা বিষ হতে যাবে কেন? এটা তো বড় ভাবি আমাকে দিয়েছেন। রুনা রুনা নিজে তোমাকে এই গ্লাস দিয়েছে? না, তা দেয়নি, কিন্তু উনি আপনার ওষুধ বানিয়ে টেবিলে রেখেছিলেন আর আমি নিয়ে এসেছি। হো, তাহলে তো ঠিকই ভেবেছি। রুনা ঠিক গ্লাসেই ওষুধ বানিয়ে রেখেছিল, তুমি ভুল গ্লাস নিয়ে চলে এসেছো। এটা দেখো, নীল দাগ দেওয়া। এটাতে আমরা কীটনাশক রাখি। কিন্তু বড় ভাবি তো, তুমি তো নিজের চোখ কান খোলা রাখতে পারো না, আর দোষ দিচ্ছ রুনার। সি ছোট বৌমা, সি। প্রথমে রান্না আর তারপরে বিষ। আমি ভাবতেও পারছি না তুমি এই কাজ করতে পারো। বিশ্বাস করুন মা, আমি এমন কিছু করিনি। বড় ভাবি এই গ্লাসটা টেবিলে রেখেছিল, আমি তো কেবল। চুপ করো, আমি আর কিছুই শুনতে চাই না। রুনাকে আমার ওষুধ বানিয়ে নিয়ে আসতে বলো। এই বাড়িতে আমার বড় বৌমাই সেরা বউ। আমার রান্না খারাপ হলো। কে যেন রান্নায় এক গাদা মরিচ ঢেলে রেখেছিল। আবার মায়ের ওষুধের গ্লাস বদল হলো। কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে। কেউ তো অবশ্যই এই কাজগুলো করছে। বড় বৌমা, আমার ওষুধ নিয়ে এসো। মায়ের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আমার হাতে তো আর ওষুধ খাবেন না। বড় ভাবিকেই বলতে হবে। যাই, গিয়ে বড় ভাবিকেই বলে আসি। বড় ভাবি, ও বড় ভাবি, বড় ভাবি কোথায় গেল? ঘরে তো কেউ নেই। ও মা গো, ছি 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 ছি, একটা টিকটিকি। আরে কি আশ্চর্য! কি এটা? ভারী অদ্ভুত ব্যাপার তো। না, বিষয়টা জানতেই হবে। বড় ভাবি, ও বড় ভাবি। কি ব্যাপার সালমা, কিছু বলবি? একটা আবদার ছিল গো বড় ভাবি। বলো না, বলো কি আবদার? আমার এক চাচা আসবেন আজ খেতে। বাবার ব্যবসায়ের অংশীদার। আমাকে খুব ভালোবাসেন। উনি কই মাছ আর বেগুনের ঝোল খেতে খুব পছন্দ করেন। কই মাছ আর বেগুনের ঝোল? হ্যাঁ ভাবি, তুমি একটু রান্না করো না। এবারের এই মজার রান্না খেয়ে চাচা খুব খুশি হবে। বেশ তো, এ বাড়িতেই যখন বেগুনের ক্ষেত আর পুকুরে কই মাছ আছে, সেগুলোই না হয় রান্না করব। হ্যাঁ ভাবি, তাহলে খুবই ভালো হয়। কতদিন পর গ্রামে ফিরলাম। সালমা মেয়েটার বিয়ে আমাদের গ্রামেই হয়েছে। কি দারুণ ব্যাপার! গ্রামেও ফেরা হলো, সালমার দাওয়াতে ওর শ্বশুর বাড়িও দেখে আসা হলো। খা বাড়ি, বাহ, বেশ বড় বাড়িতে তো মেয়েটার বিয়ে হয়েছে। আমার মেয়েটারও যদি এমন একটা বাড়িতে বিয়ে হতো। কেমন আছো মা? আমি ভালো আছি চাচা। তোমার শ্বশুর বাড়ি আমার গ্রামে, কি আশ্চর্য ব্যাপার! আমি নিজেও জানতে পেরে খুব অবাক হয়েছিলাম। আমার বিয়ের সময় আপনি ব্যবসার কাজে অন্য অঞ্চলে ছিলেন।
তাই সেভাবে খবর পৌঁছাতে পারিনি। আসুন চাচা, মুখ হাত ধুয়ে চারটে খাবেন চলুন। বড় ভাবি কোথায় গেল? আমি বড় ভাবিকে পাঠিয়ে দিচ্ছি। বড় ভাবি, ও বড় ভাবি। বাবা, রুনা, তুই? এই যে চলে এসেছে বড় ভাবির হাতে বিখ্যাত কই মাছ আর বেগুনের ঝোল। দাঁড়াও সালমা, দাঁড়াও, এই খাবার ওনাকে দিও না। কেন ভাবি, তুমি এত যত্ন করে রান্না করেছো, আর চাচাও কই মাছ আর বেগুনের ঝোল খেতে খুব ভালোবাসেন গো। না না, এই খাবার তুমি বাবাকে দিও না। বাবা? উনি তোমার বাবা? কি বলছোটা কি? হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা। এই ঝোলের বাটিটা নিয়ে যাও সালমা। না না, এই কই মাছ আর বেগুনের ঝোল চাচা খুব ভালোবাসেন। চাচা এটা দিয়ে ভাত খাবেন, তাই না চাচা? কি হয়েছে মারুনা? সালমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কই মাছ আর বেগুনের ঝোল নিয়ে কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। কি হয়েছে বড় বৌমা? কি হয়েছে রুনা? ভাবি, সবাইকে সত্যিটা বলো। তুমি কেন তোমার বাবাকে এই কই মাছ আর বেগুনের ঝোল খেতে দিতে চাচ্ছ না? বলো ভাবি, বলো, চুপ করে থেকো না। বাবা? উনি বড় বৌমার বাবা? হ্যাঁ মা, উনি আমার বাবা। আমি আমি আসলে প্রতিশোধ নিচ্ছিলাম। প্রতিশোধ? হ্যাঁ, ওই কই মাছের পুকুর আর বেগুনের ক্ষেত আমাদের ছিল। কি বলছো? কিন্তু মোড়ল তো বলছিল জায়গাটা নাকি বেনামি, সহজেই দখল করা যাবে। আপনারা আমাদের কই মাছের পুকুর আর বেগুন ক্ষেতের জায়গাটা পছন্দ করেছিলেন। মোড়লকে আপনারা মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন সেটা দখল করবার জন্য। একবারও ভাবলেন না যে জায়গাটা অন্য কারো বেঁচে থাকার শেষ অবলম্বন হতে পারে। আমরা তো কেবল সেই জায়গায় একটা সুন্দর বাড়ি করতে চেয়েছিলাম। মোড়ল বলেছিল কোনো অসুবিধে হবে না, তাই। অসুবিধে আপনাদের হবে কেন? অসুবিধে তো হবে আমাদের। আপনাদের কথায় মোড়ল সেটা অন্যায়ভাবে দখল করে। জায়গাটা ফিরে পাবার জন্য আমার বাবা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, তার গয়নাগুলো মোড়লকে দেয়। মোড়ল জায়গাটা ফেরত দেয় না, তার উপর গয়নাগুলো আপনার কাছে বিক্রি করে দেয়। হে, কি বলছো তুমি? ওই গয়নাগুলো কি তাহলে? হ্যাঁ মা, হ্যাঁ, ওই গয়নাগুলো আমার মায়ের ছিল। কি আশ্চর্য ব্যাপার! আমরা তো কিছুই জানতাম না। ভাবি, তোমার আলমারিতে এই মুখোশটা আমি পেয়েছি। তুমি বুঝছে যে ভূতের গুজব কি তুমিই ছড়াচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যাতে ওই কই মাছের পুকুর আর ওই বেগুন ক্ষেত দিয়ে পরিবার যেন সুবিধা না পায়। ক্ষেতের মাটি আর পুকুরের মাটিতে এক ধরনের বিষাক্ত উপাদান আমি একটা বিশেষ সার আর ওষুধ ছিটিয়ে বেরিয়েছি। আর এই কই মাছ আর বেগুন তাই বিষাক্ত। এগুলো খেলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বেশ কিছুক্ষণের জন্য কমে যায়, মানুষ অচেতন হয়ে যায়। আজ আমার মেহমানের সামনে খাবারের বদনাম করার জন্যে তুমি এই কই মাছ আর বেগুনের ঝোল রান্না করেছিলে। হ্যাঁ হ্যাঁ, এবারই বদনাম করাই আমার মূল উদ্দেশ্য। আমি তোমার আলমারির গোপন কুঠুরিতে ভূতের মুখোশটা পেয়ে তোমার ব্যাপারে খোঁজ খবর শুরু করেছিলাম। খুব অবাক হয়েছিলাম যখন জেনেছি বাবার ব্যবসায়ের অংশীদার হারুন চাচা তোমার বাবা। হ্যাঁ, আমি সম্পত্তি হারানোর পর তোমার বাবার সাথেই কাজ শুরু করি। ধীরে ধীরে তিনি আমাকে তার ব্যবসায়ের অংশীদার করে নেন। আর আরো খোঁজ খবর নিয়ে জানতে পারি বিয়ের দিন আসমা নাকি কই মাছ আর বেগুনের ঝোল খেয়েছিল,
আসমা অসুস্থ হয়ে যায় আর তুমি এই বাড়িতে আসো। আমার সবকিছু শুনে সন্দেহ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছিলাম খাবারের বিয়ে বন্ধ হয়ে গেলে বদনাম হবে, কিন্তু মামা মামি যে আমাকে বউ বানিয়ে এ বাড়িতে পাঠাবে সেইটা আমি ভাবিনি। মামা মামির মুখের ওপর নাও করতে পারিনি। তারা আমাকে আশ্রয় দিয়েছিলেন। এ বাড়িতে এসে মায়ের গয়নাগুলো দেখি ভেবেছিলাম মায়ের গয়নাগুলো আমিই পাবো, কিন্তু তখনই তুমি এলে। ভাবি, তুমি কি তাহলে? হ্যাঁ হ্যাঁ, গয়নার যদি ভাগ হয়, যদি আমার মায়ের গয়না তুমি পেয়ে যাও, তাই আমি শাশুড়ির কাছে তোমার বদনাম হওয়ার জন্য অনেক কিছু করেছি। আমি চেয়েছি শাশুড়ি মা যেন আমাকে আমার মায়ের গয়না দেয়। খাবারে মরিচ আমি মিশিয়েছিলাম, মায়ের ওষুধের গ্লাসটাও আমি বদলে দিয়েছিলাম। বৌমা, বৌমা তুমি? হ্যাঁ মা, হ্যাঁ, প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু কিন্তু এখন আমি বুঝতে পেরেছি প্রতিশোধ নিয়ে আসলে কিচ্ছু হয় না, সব আসলে সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিতে হয়। আপনারা আমাকে ক্ষমা করুন। বাবা, বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। না রে মা, তুই আমার কাছে অন্তত ক্ষমা চাস নে। তুই যেটা করেছিস সেটা অপরাধ, কিন্তু কতটা কষ্ট পেয়ে এই কাজ করেছিস সেটা আমি জানি রে মা, সেটা আমি জানি। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আর প্রতিশোধ নিতে চাই না। চলো বাবা, চলো আমরা যাই। দাঁড়াও। এগুলো নিয়ে যাও। এইগুলো এইগুলো কেন দিচ্ছেন? কারণ এগুলো তোমার, আর তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কি বলছেন কি মা? না না, আমি তো। হ্যাঁ, আমরা অন্যায় করেছি। তোমরা তোমাদের কই মাছের পুকুর আর বেগুন ক্ষেত ফিরে পাবে, আর আমরা মোড়লের বিচারের ব্যবস্থা করব। হ্যাঁ, তার যেন উপযুক্ত বিচার হয়, আমরা তারই চেষ্টা করব। এটা একটা দারুণ সিদ্ধান্ত। ভাবি, তুমি খুশি তো? আমি আমি তো মহা খুশি। কিন্তু তুমি যা করেছো তার শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। কি বলো সবাই? শাস্তি? কেমন শাস্তি? তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। তোমার শাস্তি হচ্ছে আমাদের খুব মজা করে ভালো কই মাছ আর ভালো বেগুনের ঝোল খাওয়াতে হবে। কি, রাজি তো? আমি রাজি, অবশ্যই রাজি। আমি জানি তো, আমার দুই বৌমাই সেরা বৌমা।